ওইখানে স্টার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের আজকের পরিসরের দ্বিতীয় ক্লাস শুরু করছি। তো আজকে আমাদের এখন দ্বিতীয় ক্লাসে আমরা যে জিনিসটি আলোচনা করব সেটা হলো কনসেপ্ট অফ অ্যারে, লিস্ট, স্ট্যাক অ্যান্ড কিউই। আমরা একটু আর আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। ও তাও তো লাইট নেই এখন, দিচ্ছে যে লাইট দাও। এটা কি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। তো আমরা এখানে যেটি আলোচনা করব কনসেপ্ট অফ অ্যারে, concept of array, linked list, stack and queue। এমন কথা চলে এসছে না? তাহলে আমাদের এখন আমরা যে জিনিসটি আলোচনা করবো এটা থিওরিক্যাল আলোচনা। আমাদের কনসেপ্ট অফ অ্যারে, লিঙ্ক লিস্ট অ্যান্ড স্ট্যাক অ্যান্ড কিউই, এই জিনিসটি আমরা আলোচনা করব। তো আমরা পূর্ববর্তী অধ্যায়ে আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। আমরা আজকে যেটি আলোচনা করব অ্যারে, লিঙ্ক, স্ট্যাক। আমরা অ্যারে শব্দের আবিধানিক অর্থ হলো শ্রেণীবদ্ধ সজ্জা। আমরা প্রোগ্রামিং সিতে যে অ্যারে আলোচনা করেছি আর এখানে যে অ্যারে আলোচনা করছি দুটির মধ্যে পার্থক্য রয়েছে। ওই অ্যারেতে আমরা যেটি নির্দেশ করি প্রোগ্রামকে, সেটি হলো একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত বা একটা নির্দিষ্ট লেভেল ঠিক করে দিই, যে লেভেল পর্যন্ত সে কাজ করবে। আর এখানে অ্যারেটা হলো একটা শ্রেণীবদ্ধ সজ্জা। ধরেন আমাদেরকে এইরকম যদি আমরা কোনো কিছু সারিবদ্ধভাবে কোনো কিছু সাজাই, এরকমভাবে কোনো কিছু সাজায়, এগুলো মূলত এইটা হলো শ্রেণী সজ্জা। তো এরকম কোনো সজ্জা যদি আমরা সাজাই সেটাকে আমরা বলি অ্যারে। তো আমাদের অ্যারে আমরা ক্রম অনুসারে সাজানো। যে আমাদের অ্যারে শব্দের আবিধানিক অর্থ হলো শ্রেণীবদ্ধ সজ্জা। অ্যারে শব্দের আবিধানিক অর্থ হলো শ্রেণীবদ্ধ সজ্জা। আপনারা একটু লিখবেন, লিখলে কি হবে আপনারা সহজে জিনিসটা মনে থাকবে আপনাদের। যতই থাকুক আমার বইতে আছে বা যেখানে আছে, কিন্তু লিখলে কি হয় আমাদের সহজে মেমোরিতে আমাদের জিনিসটা ক্যাচ করে। তাহলে অ্যারে শব্দের অর্থ শ্রেণীবদ্ধ সজ্জা। অ্যারে শব্দের অর্থ শ্রেণীবদ্ধ সজ্জা। আগামী ক্লাসে আপনাদের পরীক্ষা নেবে কিন্তু এটা। তো ডাটা সমূহকে শ্রেণীবদ্ধভাবে সাজানোর প্রক্রিয়াকে অ্যারে বলে। খুব সহজ। ডাটা সমূহকে শ্রেণীবদ্ধভাবে সাজানোর প্রক্রিয়াকে আমরা বলি অ্যারে। ডাটা সমূহকে শ্রেণীবদ্ধভাবে সাজানোর প্রক্রিয়াকে অ্যারে বলে। সাধারণত একটি সাধারণ ভেরিয়েবলের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ভেরিয়েবল ডাটা সমষ্টিকে অ্যারে বলা হয়। তো আমরা এত বড় সংখ্যা শেখার দরকার না, আমরা এই সংখ্যাটাই শিখবো। ডাটা সমূহকে শ্রেণীবদ্ধভাবে সাজানোর প্রক্রিয়াকে অ্যারে বলে। এনাফ। ধরা যাক কোনো একটি অ্যারের নাম দেওয়া হলো এ। আমরা যদি কোনো একটা অ্যারের নাম দিই এ অ্যারেতে n সংখ্যক ডাটা। n সংখ্যক মানে আমরা সবসময় বুঝি যে n সংখ্যক মানে হলো আমার গ্রাহক বা আমরা যতটুকু চাই n এর মান যেটি হবে, অর্থাৎ 100, 200, 150, 60, 20, 25 যাই হয়, ওই সংখ্যাটা সংরক্ষণ করার জন্য সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয় যাদের নিম্নরূপে প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যদি এ ধরি তাহলে বলবো যে A1, A2, A3, A4 এভাবে যেতে থাকবে। কত পর্যন্ত যাবে? AN পর্যন্ত। তাহলে এটাকে আমরা বলি
অ্যারে। তো অ্যারেকে আমরা আরেকভাবেও সাজানো যায়, আরেকে আমাদের এখানে আর এইভাবে আমরা ইচ্ছা করলে লিখতে পারি। আবার আরেকটা ভাবে আমরা লিখতে পারি A1 A2 A3 এভাবে লিখতে পারি। এই দুই ধরনের তৃতীয় আবার আমাদের আরেকভাবে আমাদেরকে দেখানো হয়েছে, এটা হলো আমাদের অ্যারে, এইভাবেও আমরা লিখতে পারি। আবার এখানে আমরা কিন্তু প্রথম বন্ধনী দিয়ে লিখতে পারি 1 2 তারপর কি 3 এভাবে লিখতে পারি। আবার থার্ড বন্ধনীও দিয়ে লিখতে পারি আমরা 1, তারপরে আমরা 2, তারপরে আমরা লিখতে পারি 3। সহজ, আপনারা বই দেখলে বুঝতে পারবেন সহজে। এগুলোকে সাবস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট উপাদান দিয়ে আমরা সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল বলা হয় আমাদেরকে। এগুলোকে আমরা সাবস্ক্রিপ্টের বিভিন্ন রকম ভেরিয়েবল করে লিখতে পারি, যেভাবে সুবিধা হয় সেভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে অ্যারের প্রকারভেদ, অ্যারে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একমাত্র হলো লিনিয়ার অ্যারে, আরেকটা হলো নন লিনিয়ার, অর্থাৎ একমাত্রিক এবং একাধিক মাত্রিক, একমাত্রিক এবং বহুমাত্রিক আমরা অ্যারে ব্যবহার করতে পারি। তাহলে অ্যারে কত প্রকার? অ্যারে প্রধানত দুই প্রকার, একটা হলো লিনিয়ার অ্যারে আর একটা হলো নন লিনিয়ার অ্যারে। লিনিয়ার অ্যারে আর একটা হলো নন লিনিয়ার অ্যারে। তো আমরা একটাকে বলি যে একমাত্রিক বাংলা, আর একটা হলো বহুমাত্রিক, অর্থাৎ এটাকে একাধিক হিসেবে লেখা হয়, একাধিক, তবে বহুমাত্রিক বললেও চলবে, বা একাধিক মানে একের অধিক। তাহলে আমাদের অ্যারে হলো প্রধানত দুই রকম, একটা হলো লিনিয়ার আর একটা হলো মাল্টি ফাংশনাল, আর কি একাধিক, বহুমাত্রিক আমরা ওইটাকে বলতে পারি। তাহলে একমাত্রিক অ্যারে, যদি অ্যারে নামের সাথে একটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়, যদি অ্যারের নামের সাথে একটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়, সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়, তবে তাকে লিনিয়ার অ্যারে বলে। তাহলে আমরা যদি অ্যারের নামের সাথে একটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করা, মাত্র একটা যদি আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করি, তবে তাকে আমরা বলি লিনিয়ার অ্যারে। এই একমাত্রিক অ্যারেটা আমরা কি করছি, 10 জন ছাত্রের নাম সংরক্ষণ করা। কিভাবে আমরা আমাদের ফাইলগুলোতে 10 জন ছাত্রের কিভাবে নাম সংরক্ষণ করব সেটি আমরা এখানে দেখানো হয়েছে। কিভাবে করব, আমরা প্রত্যেকটার জন্য মাত্র একটা কি করব, অ্যারে ব্যবহার করব, অর্থাৎ একাধিক করব না। আমরা এখানে 1 2 দিয়ে 1 আমরা একটা টেবিলের মতো করে নিব, এক্সেলের টেবিল। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আমরা 7টা করলাম, 7টা অ্যারে। তাহলে আমরা কি লিখলাম, তারপর আজকে আর কার লিখলাম, কমেন্ট্রে সামির কর্মকার ছিলেন, তারপরে আমাদের নূর নবী, তারপরে আমাদের ছিলেন, তো সবার নাম মনে আসছে না, আমি একটু দেখি, আপনাদের নামটাই লিখি।
আজকে আমাদের যারা কমেন্ট করছেন আমরা ওটা তাদের নাম লিখি, তাহলে বুঝলাম যে তারা উপস্থিত আছেন, বাকিরা কিন্তু উপস্থিত নাই। তাহলে আমাদের আরও রয়েছেন, আমাদের মনির ভাই তো রয়েছেন, আবুল বাসার মাসুদ স্যার রয়েছেন, লিটন স্যার রয়েছেন, তারপরে আমাদের মিরাজ স্যার রয়েছেন। আপনারা যাদের নাম আমরা বললাম, দেখি আমাদের এই ক্লাসে আপনারা অ্যারে 2 প্রকার এই কথাটা লিখে কমেন্ট করেন, তাহলে আমরা বুঝলাম যে আপনারা আমাদের এই ক্লাসে উপস্থিত রয়েছেন। আচ্ছা, এরপরে আমরা অ্যারের একমাত্রিক অ্যারে আমরা দেখলাম। তাহলে এগুলো হলো আমাদের একমাত্রিক অ্যারে। কয়টা অ্যারে লিখলাম আমরা এখানে আমরা 8টা অ্যারে লিখলাম। এটা হলো অ্যারে। তাহলে এই অ্যারেকে আমরা কি করব, আমরা এটা কিসের অ্যারে লিখছি, স্টুডেন্ট। তাহলে আমরা লিখলাম স্টুডেন্ট কি 1, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, এভাবে আমরা স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3। তাহলে এগুলো হলো শুধুমাত্র একমাত্রিক অ্যারে, এক ধরনের অ্যারে। এরপরে আমাদের যে জিনিসটা আছে নন লিনিয়ার। যদি অ্যারে নামের সাথে 2 বা ততোধিক সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয় তবে তাকে নন লিনিয়ার। যদি অ্যারে নামে 2 সাবস্ক্রিপ্ট থাকে তাদেরকে দ্বিমাত্রিক অ্যারে বলে। এটা 3 ডাইমেনশনালে এটা আমরা দ্বিমাত্রিক ম্যাট্রিক্স কম্পিউটার টেবিলের নামকরণ করা হয়। আর আমরা যেটা ম্যাট্রিক্স টেবিল করব তখন আমরা এটা দেখব। এরপরে আমাদের যে জিনিসটা আছে লিঙ্কড লিস্ট। আমাদের আরও একটা থিওরি রয়েছে, সেটা হলো লিঙ্কড লিস্ট। আমরা এখানে লিঙ্ক লিস্ট বলতে আমরা কি বুঝি, লিস্ট শব্দটি ব্যবহৃত হয় যখন ডাটা আইটেমের লিনিয়ার সমন্বয়কে বোঝায়। ডাটাগুলো বিভিন্ন সমন্বয়কে আমরা যদি এক জায়গায় নিয়ে আসি। কম্পিউটার মেমোরিতে লিনিয়ার ডাটাকে সংরক্ষণের জন্য পর্যায়ক্রমিক মেমোরি লোকেশন ব্যবহৃত হয়, যাতে ডাটার মধ্যে লিনিয়ার সম্পর্ক বজায় থাকে। আমরা কম্পিউটারে যখন এক্সেল ডাটা এন্ট্রি করি তখন আমরা সেখানে ডাটাগুলোকে কী করি, পর্যায়ক্রমিক একটার পর একটা সিরিয়াল করে আমরা কি করি, সংরক্ষণ করি। এই সংরক্ষণটাকে আমরা লিনিয়ারের সাথে এটার একটা কি আছে, সম্পর্ক আছে। যখন কোনো ডাটা স্ট্রাকচারের উপাদানসমূহ নির্দিষ্ট ক্রমানুসারে সজ্জিত থাকে, এটা যখন ধারাবাহিকভাবে সজ্জিত থাকে তখন তাকে আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলি। এটাই লিঙ্কড লিস্ট। তো এখানে আমাদের না এখনটা হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা অর্গানাইজেশনের ধরো 3 ধরনের এমপ্লয়ি আছে। আমাদের এখানে লিস্ট আছে 3 ধরনের এমপ্লয়ি লিস্ট। 3 ধরনের এমপ্লয়ি লিস্টকে আমরা কি করলাম, একটার সাথে একটা যোগ করলাম। তাহলে এটাকে ধরেন আমাদের এখানে এমপ্লয়ি রয়েছে, ধরেন কি রকম একটা জায়গায় রয়েছে আমাদের সিকিউরিটি। তো সিকিউরিটি হয়তো 3 জন রয়েছে, কামাল, রহিম, জাব্বার, ধরলাম আমাদের 3 জন কি রয়েছেন, সিকিউরিটি রয়েছেন। তো এটার সাথে যদি আমরা যোগ করি আরেকটা টেবিলকে, আরেকটা টেবিলকে যদি আমরা যোগ করি, হয়তো এখানে আরেকটা বড় লিস্ট রয়েছে, কর্মকর্তাদের লিস্ট রয়েছে। এখানে আমাদের লিটন সাহেব রয়েছেন, লিটন স্যার রয়েছেন, তারপরে আমাদের সামির কর্মকার রয়েছেন, তারপরে আমাদের ফাতেমা ম্যাডাম রয়েছেন। এরকম আমরা আরেকটা লিস্ট তৈরি করলাম। তারপরে আমাদের আবুল বাসার সাহেব রয়েছেন, তারপরে আমাদের রয়েছেন মান্নান সাহেব রয়েছেন। তো আমাদের এরকম একটা লিস্টের সাথে আমরা কি করলাম, আরেকটা লিস্ট সমন্বয় করলাম, এমপ্লয়ি লিস্ট তৈরি করলাম। কিন্তু সবাই এমপ্লয়ি, এরাও এমপ্লয়ি, কিন্তু আবার ওদের ক্যাটাগরির কি আছে, ভিন্নতা আছে। এই ক্যাটাগরির ভিন্নতাকে আমরা বলি লিঙ্কড লিস্ট। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মচারীদের মধ্যে যদি আমরা লিস্ট একজনের সাথে একজনের কি করি, লিস্ট তৈরি করি, এটাকে আমরা বলি যে লিঙ্কড লিস্ট। এটা আমরা কিন্তু আমাদের ডাটা স্ট্রাকচারের বিষয়ে আমরা জানি যে, তো এটার একটা ডাটা স্ট্রাকচার থাকতে হবে। ওই স্ট্রাকচারটা আমরা কিভাবে করব, এটা হলো একটা লিঙ্কড লিস্ট। এরকম আমরা একটা ডাটার সাথে আরেকটা ডাটা লিঙ্কড করতে পারি। তো আমাদের অ্যাক্সেসের ব্যবহারিক রয়েছে, ওখানে আমাদেরকে এই লিঙ্কড লিস্টের কিন্তু আমাদের কিছু উদাহরণ রয়েছে, যে আমরা একটা আইডি ব্যবহার করি,
ওই আইডির সাথে আমরা কি করি, ওই আইডিটাকে নিয়ে বিভিন্ন জায়গায় পেস্ট করলে তখন ওই আইডি হিসেবে ওই ডাটাগুলো অটোমেটিক আমরা এখানে কি করতে পারি, অ্যাড করতে পারি। যদি আপনারা কেউ প্র্যাকটিক্যালি অ্যাক্সেসের কাজ করে থাকেন তাহলে আপনারা এটা সহজে বুঝবেন। তাহলে এটাকে আমরা বলি লিঙ্কড লিস্ট। তো আমাদের লিঙ্কড লিস্টের পরে আমাদের যে জিনিসটি রয়েছে সেটা হলো আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে আমাদের রয়েছে ডাটা অংশ, অ্যাড্রেস অংশ। এগুলো আমরা আমাদের প্র্যাকটিক্যালি আমাদের যদি দেখানোর সুবিধা হয় তাহলে আমরা দেখানোর চেষ্টা করব। তারপরে আমাদের যেটি হলো এটার অ্যালগোরিদম রয়েছে। অ্যালগোরিদমের শুরুতে আমরা স্টার্ট পয়েন্টারের কথা জেনেছিলাম, যেটা লিস্টের প্রধান উপাদান পয়েন্ট, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে আমরা ব্যবহার করতে পারি সহজে, যে এটা এই ডকুমেন্টটা এই লিঙ্কটা হবে এই আইডির উপরে, এটা একটা নির্দিষ্ট পয়েন্টের উপর ভিত্তি করে। এরপর আমাদের এখানে রয়েছে ডাবল লিঙ্কড লিস্ট। ডাবল লিঙ্কড লিস্ট। তো ডাবল লিঙ্ক লিস্ট হলো বিভিন্ন প্রকৃতির লিঙ্কড লিস্ট যা উভয় দিকে ডাটা চালানো সম্ভব। লিস্টের শুরুর দিকে না হয়ে লিস্টের শেষের দিকে ডাটা চালনা তৈরি করা হয়। অর্থাৎ আমরা এতক্ষণ দেখেছি যে আমরা ডাটাটা এক দিক থেকে ব্যবহার করব, কিন্তু আমরা যদি ডাটা প্রয়োজন হয় আমরা নিচের দিক থেকেও ব্যবহার করবো, আবার ডাটা যদি প্রয়োজন হয় আমরা উপরের দিক থেকে ব্যবহার করবো, ডাটা যদি আমাদের প্রয়োজন হয় বাম দিক থেকে বা যদি প্রয়োজন হয় ডান দিক থেকে, তাহলে আমরা এটাকে বলি ডাবল লিঙ্কড। ডাবল লিঙ্কটা কি, প্রতিটা লিঙ্ক একটি ডাটা জমা করে যাকে এলিমেন্ট বলে। প্রতিটা লিঙ্ক, এগুলো আমাদের ইম্পর্টেন্ট, যা প্রতিটা লিঙ্ক কি করবে, প্রতিটি লিঙ্ক একটি ডাটা জমা করবে, একটি ডাটা জমা করে তাকে আমরা বলবো এলিমেন্ট। আর আমাদের প্রশ্ন আছে যে এলিমেন্ট কাকে বলে, তাহলে আমাদের উত্তর হলো প্রতিটি লিঙ্কে একটি ডাটা জমা করলে তাকে আমরা বলবো এলিমেন্ট। তারপর প্রতিটি লিঙ্ক লিস্টের পরিবর্তে নোড বা অ্যাড্রেসে সংরক্ষণ করা যায়। আমরা যদি আইডি দিয়ে সংরক্ষণ না করি তাহলে আমরা অ্যাড্রেস দিয়ে সংরক্ষণ করতে পারি। আবার প্রিভিয়াস, নেক্সট প্রতিটি লিঙ্ক লিস্টের নোডের পরবর্তী অ্যাড্রেসটা যদি আমরা দেখতে চাই, এরকম আমরা দেখি যে আমাদের ডাটার কোনো একটা পাশে এরকম তীর চিহ্ন থাকে। আমরা যখন এই তীর চিহ্নের মধ্যে এখানে ক্লিক করি তখন এটা ডাটা নেক্সট হয়, এটা যদি ডাটা হয় তাহলে প্রিভিয়াস হয়। তাহলে আমরা এটা প্রিভিয়াস আর এটা হলো নেক্সট, অর্থাৎ ডাটাটা প্রিভিয়াসে যায় অথবা নেক্সটে যায়। তাহলে এটা হলো ডাটার একটা স্ট্রাকচার। তাহলে ডাটা একটার সাথে একটা কি করা আছে, লিঙ্ক করা আছে। আমরা যদি নেক্সটে ক্লিক করি আমাদের নেক্সট ডাটাটা দেখাবে, প্রিভিয়াসে ক্লিক করলে আমাদের প্রিভিয়াস ডাটাটা দেখাবে। এটাকে আমরা মূলত বলি ডাবল লিঙ্কড লিস্ট। এটা হলো ডাবল লিঙ্কড লিস্ট। তারপর আমরা মৌলিক অপারেশন, বেসিক অপারেশন অফ ডাবল লিঙ্ক লিস্ট। বেসিক অপারেশন অফ ডাবল লিঙ্ক লিস্ট, এটা কি করে, ইনসারশন, লিস্টের শুরুতে একটি এলিমেন্ট যোগ করে। এই যে এলিমেন্ট, অর্থাৎ লিস্টের শুরুতে তাহলে কি যোগ করে, একটি ডাটা যোগ করে, লিস্টের শুরুতে একটি ডাটা যোগ করে। তারপরে সে কি করে, ডিলিটেশন, লিস্টের শুরুতে একটি একটি এলিমেন্টকে মুছে ফেলে। যদি আমরা ধারাবাহিকভাবে নিচে যেতে থাকি তাহলে নিচে দেখা গেছে ডাটা সিরিয়াল করা আছে 1 2 3 4। এখন যদি আমরা ক্লিক করতে থাকি তাহলে উপরের থেকে একটা ডাটাকে কী করবে, অটোমেটিক মুছে ফেলবে, নিচ থেকে একটা ডাটাকে অটোমেটিক কী করবে, দেখাবে। তাহলে একটা হলো ইনসারশন আর একটা হলো ডিলিটেশন। এরপরে ইনসারশন লিস্টে একটা এলিমেন্ট যোগ হয়, ডিলিট লিস্টে একটা লিস্ট অপসারণ করা হয়, আপনারা এগুলো পড়ে নেবেন। এরপরে হলো সার্কুলার লিঙ্কড লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্টটা কি, সার্কুলার লিস্ট এমন একটি লিঙ্ক লিস্ট যার প্রথম এলিমেন্ট শেষ এলিমেন্টকে নির্দেশ করে এবং সর্বশেষ এলিমেন্ট সর্বপ্রথম এলিমেন্টকে নির্দেশ করে। অর্থাৎ আমাদের এমন একটা ডাটা স্ট্রাকচার তৈরি করলাম যেখানে আমাদের সর্বপ্রথমটা সর্বশেষটা নির্দেশ করবে, আবার সর্বশেষটা কি করবে, সর্বপ্রথমটাকে নির্দেশ করবে। এটাকে আমরা বললাম সার্কুলার লিঙ্কড লিস্ট। এরপরে আমরা যে জিনিসটি আলোচনা করব, স্ট্যাক। আমাদের আলোচ্য বিষয় হলো, আমাদের মোটামুটি অ্যারের কথা আমরা আলোচনা করলাম, লিস্ট লিঙ্কের কথা আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব স্ট্যাক। তো স্ট্যাকে কি আছে, আমরা সরি আমাদের ডাস্টারটা পড়ে যাওয়াতে একটু ডিস্টার্ব হলো। আচ্ছা, স্ট্যাক কি, স্ট্যাক হচ্ছে এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার যা কেবলমাত্র ইন্ট থেকে ডাটা সংযোজন বা বিয়োজন করা হয়ে থাকে।
এটি একটি লাস্ট ইন ফার্স্ট, এটাকে আমরা বলি লিফো, ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এগুলো আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানেও ব্যবহার করতে পারি। আপনাদেরকে একটু বুঝাই ব্যাপারটা। আপনার ধরেন একটা ওষুধ দোকান আছে, তো ওষুধ দোকানের যদি আপনি ওষুধ আনেন, আপনার আজকে যেই প্যারাসিটামল নাফা ঢুকালেন, তো আজকে যে এটা তারিখ ছিল কত, ধরেন এটা লাস্ট ডেট হলো 20/10/2022 সাল। এখন আজকে এই নাফাটা ঢুকালেন, এটার মেয়াদ হলো 20/10/2022। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য এই মেডিসিনের জন্য ডাটাবেস তৈরি করেন, তাহলে আমাদের নামাজের জন্য আমরা একটু বিরতি দিচ্ছি। আমাদের আর 2টা টপিকস আছে, এই 2টা টপিকস আলোচনা করে আমরা ক্লাস শেষ করবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা নামাজের জন্য একটু বিরতি দিচ্ছি। নেক্সট ডেতে 3টা নিয়ে আসা, বুঝছো না? আমরা নামাজের বিরতির পর আবার ক্লাসটি শুরু করছি। তো আমাদের 2টি টপিকস আর রয়েছে আজকের, একটা হলো স্ট্যাক আর একটা হলো কিউ। তো স্ট্যাকের যে আলোচনা করতে যেয়ে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, স্ট্যাক হলো কোনো ডাটাকে আমরা যদি প্রথমেই শুধু ইন করতে পারি, অর্থাৎ লাস্টে যে ইয়েটা আছে সেটাতে আমরা আর না প্রবেশ করাতে পারি, তাহলে আমরা সেটাকে বলি কি স্ট্যাক। তো স্ট্যাক কি হয়? স্ট্যাক এমন ধরনের ডাটা যা ইন্ড থেকে ডাটা সংযোজন বা বিয়োজন করা হয়ে থাকে, কিন্তু ইন্ডের পর আপনি ইচ্ছে করলে ফার্স্টে কোনো ডাটাকে আর কি করতে পারবেন না, ঢুকাতে পারবেন না। তো এইরকম আর কি। আপনি যদি ধরেন একটা মেডিসিন দোকান আছে, আপনাকে আমরা এখানে 2 ধরনের আছে, একটাকে আমরা বলি লিফো আর হলো ফিপো। লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট, এটা যে কোনো
ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অথবা ডাটা, অর্থাৎ যেখানে ডাটা নিয়ে কাজ করা হয় সেখানে এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট ইউজ করা, যদি আমাদের দেশে খুব একটা ইউজ করা হয় না। ফার্স্ট ইন ফার্স্ট আউট, অন্য অন্য দেশে এটি খুব মেনটেন করা হয়, আমাদের দেশেও বড় বড় ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে এই জিনিসগুলো রয়েছে। একটা হলো লাস্ট ইন ফার্স্ট আউট, একটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা শিখা দরকার আছে। অর্থাৎ আমরা একটা পণ্য কিনলাম, তো এটা মেয়াদ আছে কোন পর্যন্ত, 20/10/2022 পর্যন্ত। আজকে একটা পণ্য নিলাম, তো আগামী দিন আমাদেরকে আগামী দিন বা আমাদের 2 দিন পরে আমাদেরকে আর একটা পণ্য দেওয়া হলো যেটা নাফাই, কিন্তু সেটা মেয়াদ হলো 20/11/2022। এখন আমি ওষুধটা যদি, এই নাফা ওষুধটা যদি আমি ফার্স্টে রাখি, তাহলে আমার কাস্টমার যে আসবে আমি আবার ফার্স্টেরটাই, যেটা মেয়াদ বাড়তি রয়েছে সেটাই আমি বিক্রি করে ফেললাম। আমাদের ওই 10 সালের জিনিসটা কি পিছনে রয়ে গেল, ওটাই আমি বিক্রি করতেছি এখনো। আমাদের কিন্তু পরে যেটা ইন হয়েছে সেটা বিক্রি করতেছি, যেহেতু আমার নাফার বক্সটা কি করা হয়েছে, প্রথমটা পিছনে রাখা হয়েছে, দ্বিতীয়টা সামনে রাখা হয়েছে, যার কারণে আমরা ফার্স্টেরটা। তো আমাদের এই স্টাকে কি করা হয়, স্টাকে আমরা এটাই করতে পারি, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে আসছে শেষে কিন্তু তাকে আমি আগে দিয়ে দিচ্ছি। সে আসছে, ও প্রোডাক্টটা আমার আসছে শেষে, কিন্তু আমি তাকে কি করছি, ফার্স্টে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এই স্টাকের সমস্যা হলো, আমরা স্টাকে কিন্তু কখনো শেষে ছাড়া প্রথমে আর কোনো ডাটাকে কি করতে পারি না, অ্যাড করতে পারি না। কিন্তু আপনি দোকানের ক্ষেত্রে কি করতে পারেন, যে এই প্রোডাক্টটাকে আপনি পিছনের ভাগ সাজালেন, পিছন থেকে ওই ডেট যেটা আগে শেষ হবে সেটাকে সামনে নিয়ে আসলেন, তাহলে কি হলো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সে ফার্স্টে ঢুকছে তাকেই আগে বিক্রি করতে হবে। তাহলে আপনার কখনো আমার কাছে মেয়াদ উত্তীর্ণ জিনিস থাকার কোনো কি নাই, সম্ভাবনা নাই। আমাদের ডাটার ক্ষেত্রেও কিন্তু আমরা যদি স্টাক ব্যবহার করি, স্টাকে এই জিনিসটা করা সম্ভব না। স্টাকে আপনাকে কি করতে হবে, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে সবসময় তাকে নিচে জায়গা দিতে হবে, তাকে উপরে আমি আর জায়গা দিতে পারবো না। তাহলে আমাদের কিন্তু এই ডাটা বেস তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে এই লিফো প্রোগ্রাম যদি আমরা ইউজ করি, তাহলে আমাদেরকে লাস্ট ইন ফার্স্ট আউট ব্যবহার করতে হবে সবসময়। অর্থাৎ ডাটাটাকে সবসময় কোথায় ব্যবহার করতে হবে, ডাটাটাকে ইনপুট দিতে হবে নিচে। তাহলে আপনাদের এখানে বর্ণনা রয়েছে, আপনারা বর্ণনাটা পড়ে দেখবেন। বর্ণনাটা এখানে লেখা আছে কিভাবে বিশেষ প্রক্রিয়া ডাটা সংযোজনে ইনসার্ট বা বিয়োজন করা হয়। কোনো লিনিয়ার লিস্ট থেকে আইটেমটি ডাটাটি সর্বশেষ সংযোজন করা হয়েছে, বিয়োজনের ক্ষেত্রেও আইটেমটি ডাটাটা সবার শেষে বিয়োজন করতে হবে। অর্থাৎ আপনি যদি কথা একটাই, ডাটা যদি আপনি শেষে রাখেন তাহলে শেষ থেকে তাকে আবার কি করতে হয়, বিয়োজন করতে হয়। তাহলে আপনাদের এখানে সুন্দর করে জিনিসের বর্ণনা দেওয়া আছে। তো এখানে এটা দুটা পদ্ধতি আছে, একটা হলো অপারেশন লিনিয়ার বা একমাত্রিক ডাটা স্ট্রাকচারের দুটি বিশেষ অপারেশনে ডাটা সংযোজন বা বিয়োজন করা হয়ে থাকে। একটা হলো ফুস আর একটা হলো ফফ। ফুস কি, ফুস হলো, তাহলে আমরা এটাকে দুইটি ভাবে করতে পারি, একটা হলো ফুস আর একটা হলো ফফ। তাহলে ফুস কি, স্টাকে কোনো নতুন আইটেম ডাটা সংযোজন করার পদ্ধতিকে ফুস বলে। স্টার্টে যদি আমরা কোনো নতুন আইটেম সংযোজন করা, নতুন আইটেম সংযোজন করার নাম কি, ফুস। আর ফফ কি, স্ট্যাক থেকে আইটেম বা ডাটা বিয়োজন করার পদ্ধতিকে বলি আমরা ফফ। ডাটা ডিলিট বা বাদ দেওয়াকে আমরা বলি ফফ। তাহলে একটা হলো ফুস আর একটা হলো ফফ। ফুসে কি করা হয়, ডাটাকে সংযোজন করা হয়, আর ফফে কি করা হয়, ডাটাকে বিয়োজন করা হয়। তাহলে এটা হলো আমাদের ফুস এবং ফফ। স্টাকের দুইটি পদ্ধতি মনে রাখতে হবে। স্টাকের কয়টা পদ্ধতি, আমাদের স্টাকের পদ্ধতি হলো দুইটা, একটাকে বলি আমরা ফুস আর একটাকে বলছি ফফ। তাহলে আমাদের ফুস এবং ফফ এই দুইটা জিনিস আমাদেরকে কি স্টাকে ইউজ করতে হয়। এরপরে আমরা যে জিনিসটি আমাদের সর্বশেষ টপিকস রয়েছে সেটা হলো কুইউ কি হচ্ছে লিনিয়ার লিস্ট। এখানে কি করা যায়, ডাটা বিয়োজন করা যায়, তাকে ফ্রন্ট বলা হয়। অর্থাৎ যেখান থেকে ডাটা বিয়োজন করা হবে তাকে ফ্রন্ট বলা হবে। যেমন আপনি কোনো বাস স্টপে যান, অর্থাৎ এখন আমাদের সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করি, সেটা হলো কোভিড-19 ভ্যাকসিন আপনি রেজিস্ট্রেশন করলেন। যদি আপনি কোভিড-19 ভ্যাকসিন রেজিস্ট্রেশন করেন
তাহলে কি হবে, এই ভ্যাকসিন দিতে, যে ভ্যাকসিন দেওয়ার জন্য আপনাকে একটা লাইনে দাঁড়াতে হবে হাসপাতালে গিয়ে যখন আপনি একটা লাইনে দাঁড়াবেন, লাইনে দাঁড়ালে আপনাকে প্রথমে ফার্স্টে যে আসি দাঁড়াবে তাকে কি করা হবে, সামনের দিকে নেওয়া হবে। তো এইটাকে আমরা বলি সবসময় যখন ফ্রন্ট থেকে আপনাকে ডাটা ট্রান্সফার করা হয়, ফ্রন্ট দিক থেকে তার ডাটা সংযোজন হয় সবসময় পিছনে, এটাকে আমরা বলি কিউই। এটাকে আমরা কি বলি, কিউই। অর্থাৎ সবসময় ডাটাকে কি প্রথমে যে উপাদান রাখা হয় এবং ফ্রন্টে সর্বশেষ সেই উপাদান রাখা হয় তাকে রেয়ার বলা হয়। কোনো কিউইতে যদি আমরা প্রথমে রাখি তাহলে শেষের থেকে ডাটা সংযোজন করি, তাহলে এটাকে আমরা বলি রেয়ার। তাহলে প্রত্যহিক জীবনে কিউইয়ের অনেক ব্যবহার লক্ষ্য করা যায়। বাসে ওঠার জন্য অপেক্ষমান যাত্রী, রাস্তা পারাপারের জন্য গাড়ির লাইনে যাত্রী, কোনো টিকিট কাউন্টারে যাত্রী, ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য, তারপরে এখন আমরা বলি টিকাদান কেন্দ্রে টিকাদানের জন্য। এরকম আমরা কি করতে পারি, কন্টিনিউ সামনের জনকে কন্টিনিউ সার্ভিস দিবে, পিছনে আসি ডাটা যোগ হতে থাকবে, এটাকে আমরা বলি কিউই। এটা আমাদের কিউই। তাহলে আমাদের চার ধরনের কিউই পাওয়া যায়, 4 ধরনের, মোট 4টা উপাদান বিশিষ্ট কিউ, এ বি বি সি সি ডি ডি। এটাকে আমরা এভাবে আমরা ব্যাখ্যা করি, বি বি সি সি ডি ডি। তাহলে কিউর অপারেশনের কিছু গুরুত্বপূর্ণ, কিউ অপারেশনকে ফিফো মেনে চলে। ওই যে আমরা বললাম প্রথমেই লিফো ফিফো। তাহলে আমরা লিফো মানে কে, স্টাক, মনে রাখতে হবে। লিফো মানে কে, স্টাক। আর ফিফো মানে কে, ফিফো কে মানে কিউ, ফিফো মানে কিউ। তাহলে একটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, একটা হলো লাস্ট ইন ফার্স্ট আউট, এই দুইটা। তার প্রথম সংযোজিত ডাটা ফ্রন্ট থেকে শেষ সংযোজিত ডাটা রেয়ারে অবস্থান নেবে। ডাটা বিয়োজনের সময় প্রথমে ফ্রন্ট এবং শেষে রেয়ারের ডাটা বিয়োজিত হবে। রেয়ার অ্যাড্রেস ডাটা বিয়োজন করে এবং কেউ খালি থাকে না। তো আমরা এখানে একটা ডিকিউর উদাহরণ দেওয়া হয়েছে। ডিকিউ হচ্ছে লিনিয়ার লিস্ট, রৈখিক তালিকা, যেখানে উপাদানগুলো তালিকার প্রথমে এবং শেষে বিযুক্ত হতে পারে, মাঝখান থেকে নয়। অর্থাৎ এখানে কখনো মাঝখান থেকে কোনো ডাটা যোগও করা যাবে না, বিয়োগও করা যাবে না, সবসময় সামনে থেকে এবং পিছনে থেকে। এই ধরনের ডাটা স্ট্রাকচারকে আমরা কি বলি, ডিকিউ। তাহলে ডিকিউ আমরা দেখলাম। এরপর আমাদের রয়েছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ একটি সংগৃহীত ডাটা উপাদান যাদের প্রত্যেকটির জন্য প্রায়োরিটি নির্দিষ্ট করা থাকে, অর্থাৎ কে গুরুত্ব বেশি পাবে সেটা গুরুত্ব অনুযায়ী যদি আমরা কোনো ডাটাকে নির্ধারণ করি সেটাকে আমরা বলি প্রায়োরিটি কিউ। তো আমাদের অনুশীলনী 3 আপনারা দেখবেন, আমরা এই অধ্যায়ে সবচেয়ে কম অধ্যায় মনে হয় শেষ করেছি। তো এইগুলো সহজ আছে, এই জন্য আমরা আসলে একটু পরে ধরেছি। আমরা ডাটা স্ট্রাকচার যেহেতু আমাদের কমন জিনিস, আপনারা পড়লেই অনেক কিছু বুঝে যাবেন। যদিও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে নক করবেন, আমরা সেই বিষয় নিয়ে বা সেই টপিক্স নিয়ে আবারও আলোচনা করব। আপনারা যে প্রশ্নটা পড়বেন ট্রাভেসিং কি, তারপরে আপনারা যে না প্রশ্ন আছে তো নম্বর বলে দিচ্ছি আর কি। 1 নম্বর ট্রাভেসিং বলতে কি বোঝায়, এই প্রশ্নটা পড়বেন আপনারা। তারপরে লিনিয়ার অ্যারে স্ট্যাকড লিস্ট বলা হয় কাকে, প্রায়োরিটি অ্যারে পয়েন্টার বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন। লিনিয়ার লিঙ্কড লিস্ট বলতে কি বোঝায়, এটা প্রশ্নটা 2016 সালে আসছে, আপনারা এই প্রশ্নটা পড়ে নেবেন। তারপরে আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন আপনারা বলবেন লিফো ফিপো, এটা আমি অলরেডি লিখছি, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষা ছোট প্রশ্নে এটা আসবে। লিফো ফিপো, লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তারপরে আমাদের আসবে ফুস পপ। আমরা বলছি ফুস হলো সংযোজন করা, পপ হলো কি বিয়োজন করা। খুব সহজ, আপনি একবার পড়লেই পারবেন। আজকে আলোচনা হয়েছে, আজকে একবার পড়েন, অবশ্যই প্রশ্নটার উত্তর আপনি সহজে করতে পারবেন। ফুস হলো কি করা, সংযোজন করা, আর পপ হলো বিয়োজন করা, শেষ। তারপরে আপনাদের আছে পড়বেন যে কিউইতে কোন ধরনের ডাটা স্ট্রাকচার মেনে চলা। কিউইতে আমরা ফিপো মেনি, আর এসটাকে এখন এই মাত্র বললাম যে এসটাকে আমরা মানি লিফো, ফিপোতে কিউ। তাহলে আপনি খুব সহজে যদি এটা মনে রাখেন তাহলে আপনি প্রশ্নের অ্যান্সার করে ফেলতে পারবেন। তারপরে আপনারা লিনিয়ার ট্রাভার্সিং ব্যবহার, আপনারা অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্যটা অবশ্যই পড়বেন। এখানে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ, কারণ পার্থক্য অলরেডি দেখবেন যে 2টে পরীক্ষায় এসেছে। এবং 8 নম্বর প্রশ্ন, কোনো স্ট্যাক আইটেম ফুস এবং প্রসিডিওরটি লিখো, এই জিনিসটা আপনারা পড়বেন। তারপরে আপনাদের বড় প্রশ্নের জন্য আপনারা পড়বে স্ট্যাকের বর্ণনা, আমরা পড়ছি স্ট্যাকের বর্ণনা কীভাবে, এবং লিঙ্ক লিস্টে ট্রাভার্সিং প্রক্রিয়াটি বর্ণনা করে, এটাও আপনারা পড়বেন।
নম্বর প্রশ্নটা পড়বেন, লিঙ্ক লিস্টের ফার্স্ট নোডে আইটেম ইনসার্টে করার অ্যালগোরিদম। তো আপনারা অ্যালগোরিদম আপনাদেরকে আমি আগে শিখিয়েছি, অ্যালগোরিদম হলো কোনো জিনিসের পূর্ব পরিকল্পনা। তো পূর্ব পরিকল্পনাটা যদি আপনারা লিখে নেন ধাপে ধাপে, তাহলে সেই জিনিসটিকে আমরা বলবো অ্যালগোরিদম। তো আমাদের আজকের জন্য আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করছি। আমাদের তৃতীয় অধ্যায় ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের এটা পড়লাম আমরা, এবং প্রোগ্রামিং সির 4 নম্বর অধ্যায়ের ব্যবহারিকগুলো দেখলাম। আপনারা অবশ্যই বাসায় একবার যদি দেখেন তাহলে আমরা ধন্য হই, আপনারা অন্তত কিছু পারবেন। আজকের জন্য এখানে সমাপ্তি। সবাই আমার জন্য দোয়া করবেন। একটু অসুস্থ ভাব আছে, যদি যেন সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।